আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যারা অল্টস কয়েনে ইনভেস্ট করেছিলেন তাদের ম্যাক্সিমাম সকলের পোর্টফোলিও 60 থেকে 70% মতো ডাউন রয়েছে। যারা একটু আর্লিতে ইনভেস্ট করেছিলেন তাদের অবস্থা আরও খারাপ, অলমোস্ট 90 থেকে 95% মতো ডাউন। এখন অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আপনাদের কি পরামর্শ দিতে পারি? যাদের পোর্টফোলিও 80 থেকে 90% ডাউন, তাদের আমি কখনোই কোনো দিনও বলতে পারি না যে ভাই পুনরায় ডিসিএ করুন, কারণ এইটা কোনো ধরনের কোনো সঠিক রাস্তা নয়। একটা পচা জিনিস আপনি বারবার কিনতে পারবেন না, এমনকি কেউ আপনাকে এরকম পরামর্শ দিতেও পারবে না যে বারবার একটা পচা জিনিস আপনি কিনুন। আবার অন্যদিকে এইটাও বলা চলে না যে ভাই সব কিছু সেল দিয়ে একদম বের হয়ে যান, কারণ অলরেডি আপনার পোর্টফোলিও 90%-এর মতো ডাউন। এর মানে আপনি যদি মার্কেটে $100 ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার আর মাত্র $10 মতো টিকে আছে, ঠিক আছে? তো এইটাও কিন্তু বলা চলে না যে ভাই আপনি সব কিছু সেল দিয়ে বের হয়ে যান। তো এইরকম সিচুয়েশনে আমাদের আসলে কি করা উচিত, আজকের ভিডিওতে আমরা ডিপলি জানার চেষ্টা করব, এবং কোন কয়েনগুলো আমাদের জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ এবং কোন কয়েনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। এই বিষয়টা প্রথমে আমাদের জানা, ঠিক আছে? তো এই বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করব, এবং মার্কেটের হয়তো বা কিছু নিউজ এবং মার্কেটের আপডেট দিব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ অনেক সময় মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এখন আমরা আমাদের মূল ভিডিওতে যাব। সো 1 নম্বর, পোর্টফোলিও জিরো এর কাছাকাছি হওয়ার কারণটা কি? আমাদের ম্যাক্সিমাম সকলের পোর্টফোলিও অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে রয়েছে, কিংবা 95%-এর মতো ডাউন হয়ে রয়েছে। তো এর কারণটা কি? দেখুন, সবার প্রথম আমাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে, তা না হলে আমরা কখনোই এর সমাধান খুঁজে পাবো না। সো একদম সবার প্রথমে আমরা আমাদের সমস্যা আইডেন্টিফাই করব, ঠিক আছে? তো দেখুন, পোর্টফোলিও 90% ডাউন হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু কারণ আমরা প্রথমে আইডেন্টিফাই করব, যাতে আগামী দিনে আমরা আরও সতর্কও থাকতে পারি এবং আগামী দিনে আমরা এই ধরনের ভুল আর না করতে পারি। সো প্রথম যে সমস্যাটা হয়েছে, আপনারা স্টপ লস রাখেননি। অল্টস কয়েনগুলো আসলে এমন অ্যাসেট, এতে যদি আপনি স্টপ লস ছাড়া $100 মতো ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার ওই $100 কিন্তু রিস্কের মধ্যে থাকবে। তো এটা একটা হিউজ পরিমাণ রিস্কের মধ্যে কিন্তু থাকে। সো অল্টস কয়েনগুলোতে ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনার স্টপ লস রাখতে হবে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমরা সকলেই জানি এমনিতেই হাই ভলাটাইল এবং হাই রিস্কি মার্কেট। এইখানে আমাদের টপ সারির একদম প্রথমে বিটিসি এবং ইথিরিয়াম বাদে অন্যান্য যে নিচের সারির যে কয়েনগুলো রয়েছে, অল্টস কয়েনগুলো, এগুলোতে মুভমেন্ট করে বাই আপ অ্যান্ড ডাউন, ভলাটাইল থাকে প্রচুর, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস রাখা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি এক্সপেক্ট করেন যে কয়েনটা উপরের দিকে যাবে, এই ভেবে অনেক জায়গা থেকে আপনি রিসার্চ করেন অথবা বিভিন্ন ভিডিও থেকে দেখেন যে হয়তো বা এই কয়েনটা ভালো, সেই কয়েনটা আপনার উপরে যেতে পারে, সেক্ষেত্রে আপনি দুম করে একটা কয়েনে রেখে দেন, সেটা আলটিমেটলি আপনার এগেনিস্টে যায়, আপনার দিকে না গিয়ে ঠিক আপনার উল্টো দিকে যেতে থাকে। সো এই ক্ষেত্রে আপনার উল্টো দিকে যদি যায়ও, সেক্ষেত্রে যদি আপনি একটা রিস্ক আপনি মেনটেন করেন, আপনি যদি আপনার রিস্কটাকে বেঁধে দেন, ঠিক আছে, আপনার লসটাকে আপনি বেঁধে দেন যে হ্যাঁ ওকে ফাইন, আমি 10% কিংবা 15%-এর মতো এই লসটা আমি ক্যাপচার করতে পারবো, অথবা এই লসটাই আমি বহন করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক সুবিধার হয়, কারণ যে কোনো সময় এই ধরনের অল্টস কয়েন কিন্তু 80, 70, 50, 60%-এর মতো ড্রপ করতে পারে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাদবাকি আপনি 10% লস নিলে বাদবাকি 50% লস থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টপ লস। সুতরাং আপনাদের প্রথম ভুল অল্টস কয়েনে স্টপ লস ইউজ না করা। 2 নম্বরে পাতলা ডিসিএ করা। আপনারা কখনোই
অল্টস কয়েনগুলোতে পাতলা ডিসিএ করবেন না। পাতলা ডিসিএ কেমন, লাইক একটা অল্টস কয়েন আপনি এখানে আমি উদাহরণ যদি দেই, সেক্ষেত্রে এখানে আপনার XRP ধরতে পারেন যে XRP কয়েন আপনি এন্ট্রি করলেন $2 আশেপাশে, সেক্ষেত্রে $1.90 থেকে যদি আপনি ডিসিএ করেন, $1.70 থেকে যদি আবার ডিসিএ করেন, $1.50 থেকে যদি আপনি আবারও ডিসিএ করেন, সেক্ষেত্রে বাদবাকি আপনার পোর্টফোলিওতে ফ্রি ইউএসডিটি থাকার সম্ভাবনা কিন্তু থাকেই না। সেক্ষেত্রে সেইখান থেকে যদি আপনার XRP কয়েনটা $1 কিংবা 50 সেন্টের কাছাকাছি নেমে আসতেই পারে। সিম্পল অল্টস কয়েন, অল্টারনেটিভ কয়েন। অল্টস কয়েন মানেই তো অল্টারনেটিভ কয়েন। যারা বিটিসি এবং ইথিরিয়ামের মতো বড় বড় কয়েনে ট্রেড করতে পারবেন না, ইনভেস্ট করতে পারবেন না, তাদের জন্য হয়তো অল্টস কয়েন অল্টারনেটিভ একটা পদ্ধতি এটা, ঠিক আছে। সো আসতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে খুব তড়িঘড়ি করে ডিসিএ করার মতো কোনো কারণ আমি দেখতে পাই না। সো পাতলা ডিসিএ করবেন না। যারা ডিসিএ মেথড ইউজ করেন, অনেকখানি ড্রপ করার পরে হয়তোবা আপনি ডিসিএ করার প্ল্যান করতে পারেন। তাছাড়া ইউএসডিটি আপনার অ্যাকাউন্টে থাকলে আপনাকে যে কামড় দেয় ওই ইউএসডিটি হোল্ড থাকলে, এইরকম কিন্তু কোনো ধরনের কোনো কথা নেই, ঠিক আছে। তো ওই বিষয়টা খুবই শক্তিশালীভাবে আপনি মেনটেন করার চেষ্টা করবেন। আর 3 নম্বরে আপনার আসলে টোকোনমিক্স চেক করেন না, ঠিক আছে। আপনারা অল্টস কয়েনে ঢোকার আগে টোকোনমিক্সটা চেক করেন না, যে কবে নাগাদ অল্টস কয়েনে আনলকিং আছে, অল্টস কয়েনটার কাজটা কি, এর ভেস্টিং কেমন, কবে এর সাপ্লাই বাড়বে। এর ডিমান্ডটা তো বাড়বে এর চাহিদার উপরের, সাপ্লাই যখন বেড়ে যাবে এর ডিমান্ড বাড়লেও কিন্তু খুব একটা বেশি আসলে ফায়দা হয় না, ঠিক আছে। তো আপনারা টোকোনমিক্স চেক করেন না, আপনারা হয়তো বা হাইপ দেখে একটা কয়েনকে নিয়ে ফেলেন, সেটা পরবর্তীতে আপনার এগেনিস্টে যায় আর হতাশ করতে থাকেন। সো আর 5 নম্বরে আপনার থাকবে, 4 নম্বরে যে মানি ম্যানেজমেন্ট করেন না। প্রচুর আপনার কাকে কেমন অ্যামাউন্ট দিতে হবে এই জিনিসটা বুঝতে হবে ভাই। সিম্পল ইস্যু। আপনি গোল্ডে যেই টাকাটা আসলে রাখতে পারবেন, আপনি কখনোই বিটিসিতে ওই অ্যামাউন্টের টাকাটা আপনি রাখতে পারবেন না। অবশ্যই তার চাইতে কম অ্যামাউন্ট রাখতে হবে, কারণ গোল্ডের চাইতেও বিটিসি রিস্কি, অ্যান্ড বিটিসির চাইতে ইথিরিয়াম রিস্কি। আপনি বিটিসিতে যেটা রাখতে পারবেন ওটা আপনি তো ইথিরিয়ামে রাখতে পারবেন না ওই অ্যামাউন্টটা। অ্যান্ড ইথিরিয়ামে যে অ্যামাউন্টটা রাখবেন, আপনি কখনোই কিন্তু নিচের দিকে ওই টন কয়েন, ক্রো কয়েন অথবা পোলকাডট, অ্যাস্টার কয়েন এই সমস্ত কয়েনে রাখতে পারবেন না। আবার এই সমস্ত কয়েনে যেই অ্যামাউন্টটা রাখতে পারবেন, আপনি কখনোই কোনো মিম কয়েন লাইক পেঙ্গু, লাইক আপনার পাম.ফান এই সমস্ত মিম কয়েনে তো আপনি এই অ্যামাউন্টটা রাখতে পারবেন না। সো যার যতটুকু প্রাপ্য এটা তো আপনার বুঝতে হবে। এটা তো আপনার মানি ম্যানেজমেন্ট ইনভেস্ট করার আগে সবার প্রথমে এই জিনিসটা আপনার শেখা উচিত ছিল, ঠিক আছে। সো এই তো গেল আমাদের সমস্যাগুলো। এগুলো এখন আমাদের করণীয়টা কি? যারা অলরেডি ফেসে গেছেন, যারা অলরেডি ফেসে রয়েছেন, যাদের পোর্টফোলিও 90%-এর মতো ডাউন, এখানে দেখুন ম্যাক্সিমাম ভালো ভালো কয়েন 81%, পাই নেটওয়ার্ক তো বললামই না, অপটিমিজম 82%, জুপ কয়েন 81%, আপনার অন্ডো কয়েন 78%, এগুলো কিন্তু টপ। ভিচেন 75%, আরবিটাম 75%। এটা মাত্র 1 বছরের ডাটা, এর আগে হলে আরও কিন্তু বেশি থাকবে। এই সব কয়েনগুলো কিন্তু টপ সারি কয়েনগুলো কিন্তু মারাত্মক লেভেলের ড্রপ রয়েছে। সো এখন আপনার করণীয়টা কি? আপনার পোর্টফোলিওতে অবস্থা তো খারাপ, এবার আপনার কি করা যেতে পারে? তো আপনারা জানেন ভাই, বিয়ার মার্কেটে ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলো টিকে থাকে না, যেটা আমি হিস্টোরিক্যাল স্ন্যাপশট দেখিয়ে বিভিন্ন ভিডিওতে আপনাদের কিন্তু শেখানোর ট্রাই করেছিলাম, ঠিক আছে। যে ম্যাক্সিমাম অল্টস কয়েনগুলো মার্কেটে বিজনেস করতে আসে, আমাদের টাকা দিতে নয়, বরং আমাদের কাছ থেকে টাকা নিতেই আসে। সুতরাং আমাদের কিন্তু বেয়ার মার্কেটে এই সমস্ত কয়েনগুলো কিন্তু একদম নিচের দিকে চলে যায়, ঠিক আছে, একদম টিকেই থাকে না পরবর্তী সাইকেলগুলোতে। সো ম্যাক্সিমাম এই সাইকেলেও কিন্তু আমাদের ম্যাক্সিমাম আরেকটা বেয়ার মার্কেটের মধ্যে যেহেতু আমরা রয়েছি, অনেক কয়েনগুলো কিন্তু টিকে থাকতে পারবে না। টিকে থাকতে পারলেও আপনি যেই সমস্ত জায়গায় থেকে হয়তোবা রেখেছেন ওই সমস্ত জায়গায় হয়তোবা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো সুতরাং আমাদের এখন কি করা যেতে পারে? তো দেখুন, আপনারা না পারছেন এখন সেল দিতে, না পারছেন আসলে আমার ডিসিএ করতে, না পারছেন আপনি আসলে মানে খেতে, না পারছেন আসলে চিবিয়ে ভিতরে ঢোকাতে, ঠিক আছে। এখন অল্টস কয়েনগুলোতে করাটা যেতে পারে কি? 1 নম্বর সাজেশন যেটা
আমি অ্যাজ এ আমার যেগুলো যারা রয়েছে আমার সাথে তাদের সাজেশন করার চেষ্টা করব, নিজেও মানার চেষ্টা করবো এটা, যে ভালো কয়েনগুলোতে শিফট হতে হবে একদম, ছাড়া কোনো গতি নেই। এর একটাই কারণ, ভালো কয়েনে শিফট হওয়ার কারণটা কি দেখুন, যদি আমাদের নিচের দিকে কয়েন থাকে, লাইক আপনি বলতে পারেন বিভিন্ন মিম কয়েন, পুরাতন কয়েন, কিংবা এমন কোনো কয়েন যার মার্কেটে আদতে কোনো ভ্যালু নেই, যেটা অ্যাকচুয়ালি আগামী দিনে মার্কেট থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী দিনে হিউজ পরিমাণ আনলকিং রয়েছে, কিংবা আগামী দিনে ওই টেকনোলজির ডিমান্ডটা কমে যেতে পারে। তো এইরকম টাইপের কয়েন থেকে, মানে দেখুন বিষয়টা আপনার হয়তো বা 100 টাকা থেকে 10 টাকা টিকে রয়েছে, সো আপনি যদি ভালো কয়েনগুলোতে, টপ সারির কয়েনগুলোতে শিফট হতে পারেন, এই 10 টাকা হয়তো বা আপনার 100 টাকায় যাবে না, আপনার 80 টাকায় যাবে না, আপনার রিকভার পোর্টফোলিও ফুল রিকভার হওয়া সম্ভব নয়, কিন্তু আপনার কিন্তু অন্ততপক্ষে কিছুটা রিকভার হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকবে, যদি আপনি ভালো কয়েনগুলোতে শিফট হতে পারেন, যেগুলো অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস সাইকেলের যে পরীক্ষাগুলো হয়েছে, যে প্রিভিয়াস সাইকেলে আসলে টিকে রয়েছে বিভিন্ন সময়ের সাথে সাথে ওই কয়েনগুলো টিকে রয়েছে, ওই কয়েনগুলোতে যদি থাকতে পারেন এবং বারংবার অল টাইম হাই ক্রিয়েট করে প্রতি সাইকেলেই, এই সমস্ত কয়েনগুলোতে যদি আপনি শিফট হতে পারেন, সেক্ষেত্রে ভাই হয়তো বা আপনার পোর্টফোলিও ফুল রিকভার না হলেও অন্ততপক্ষে কিছুটা রিকভার হওয়া সম্ভব। বারবার বলি, নাই মামার চাইতেও কিন্তু কানা মামা কোনোভাবেই খারাপ নয়, ঠিক আছে। আর 2 নম্বর, স্টপ লস ইউজ করতে হবে। স্টপ লস ছাড়া, এজ এ যারা নতুন ঢুকবেন তারা স্টপ লস ছাড়া কোনো কয়েনই রাখবেন না, অলস কয়েন রাখবেন না। বিটিসির কথা ভিন্ন, অন্য কয়েনগুলো স্টপ লস রাখা মানে পুরো টাকাটাই কিন্তু আপনার জলের মধ্যে চলে যাওয়া, ঠিক আছে। আর পুরাতন যারা বিভিন্ন খারাপ কয়েন, বিভিন্ন ট্রাশ কয়েন, বিভিন্ন শিট কয়েন আপনার পোর্টফোলিওতে ছিল, সেগুলো থেকে যদি ভালো কয়েনে শিফট হন, তাদের আর এসএল ইউজ করার প্রয়োজন নেই। নতুনে যারা ঢুকবেন তাদের হয়তো বা এসএল ইউজ করতেই হবে। আর 3 নম্বরে, হামেশা ডিসিএ করবেন না। যদি কখনো ডিসিএ করেন, সেই ডিসিএ অ্যামাউন্ট থেকে যদি প্রফিট হয় সেটা বুক করার চেষ্টা করবেন। এই কথাটা কেন বললাম, মনে করুন একটা কয়েন আপনি $5 দিয়ে কিনলেন, অ্যান্ড দেন কয়েন কিন্তু নেমে $3 কাছাকাছি আসলো, সেখানে আপনি একটা ডিসিএ করলেন আপনার মানি ম্যানেজমেন্ট করে। $3 থেকে এগেইন যখন $5 কয়েনটা যাবেন, এই যে অ্যামাউন্ট দিয়ে ডিসিএটা করলেন, এই অ্যামাউন্টটা দিয়ে প্রফিট বুক করে এই অ্যামাউন্টটা বের করে ফেলার চেষ্টা করবেন, যাতে সমস্ত সিচুয়েশনে আপনার হাতে ইউএসডিটি থাকার আসলে থাকে। আর 4 নম্বরে, আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমি বলেছি প্রিভিয়াসলি, যে যার যতটুকু প্রাপ্য, প্লিজ তাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। গোল্ডকে আপনি যতটুকু অ্যামাউন্ট দেওয়ার যোগ্য, গোল্ডকে আপনি ততটুকু অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্ড বিটিসিতে যতটুকু দেওয়ার যোগ্য ততটুকু বিটিসিতে দিবেন, অ্যান্ড যতটুকু যোগ্য চেইন লিঙ্কে ততটুকু যোগ্য চেইন লিঙ্কে দিবেন, যতটুকু যোগ্য আপনার pump.fan অ্যান্ড আপনার পার্টি পেঙ্গুইন, মিম কয়েন, এই সমস্ত কয়েনগুলো যতটুকু যোগ্য ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনি হয়তোবা এইরকম সমস্যায় পড়বেন না। সো 2 নম্বরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেটে সাময়িক কিছুটা আপডেট নিব। অনেক কথা বললাম, যদি কোনো আসলে ভুল বলে থাকি সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। টেকনিক্যালের পার্টে যদি আমরা আসি, দেখুন মার্কেট মুভস অন এক্সপেকটেশন। আমি কিন্তু প্রিভিয়াসলি টেলিগ্রামেও জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের, মার্কেট মুভস অন এক্সপেকটেশন, অ্যাকচুয়াল নয়। সো এইখানে আমাদের মার্কেট সিপিআই ডাটা ছিল কোথায়, আমাদের সিপিআই ডাটার এক্সপেকটেশন ছিল কোথায়, আমাদের 2.5, অ্যাকচুয়াল ছিল আমাদের ইনফ্লেশন 2.7% ইউএসএ, অ্যান্ড আমাদের এক্সপেকটেশন ছিল কিছুটা কমে 2.5%-এর কাছাকাছি সিপিআই ডাটা আসতে পারে, রাইট। কিন্তু ভাই একদম দেখুন, আমাদের মার্কেট এই যে 2.5%-এর এক্সপেক্টটাই নিয়েই কিন্তু মার্কেট মুভমেন্ট করেছিল কয়েকদিন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়াল ডাটা আমরা দেখলাম 2.4%, ইনফ্লেশন কিছুটা কমেছে। এটা আমি একদম ইনস্ট্যান্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, একদম যখন এসেছে 7:30-এ এসেছে, একদম 7:31-এই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে সিপিআই ইনফ্লেশন 2.4%, এটা আমাদের জন্য পজিটিভ নিউজ ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই এক্সপেকটেশনের চাইতেও কিছুটা কম এসেছে মার্কেট, সাডেনলি আমরা দেখতে পেয়েছি কিছুটা হলেও কিন্তু মার্কেট রিকভার করেছে এই নিউজটার কারণে, ঠিক আছে। অ্যান্ড আগামী দিনে আমাদের কি রয়েছে, আরও বেশ কিছু নিউজ রয়েছে। আমাদের জবলেস ক্লেম কিছুটা, আমাদের প্রিভিয়াসলি ছিল 232K বেকার, অ্যান্ড
এখানে আরও কিছুটা বেকার, মাত্র 4-5 হাজারের মতো বেকার কমেছে, অল্প কিছু, খুব বেশি যে গতিশীল হয়েছে ইউএসের আসলে অর্থনীতি সেটাও বলা চলবে না, ঠিক আছে। আর আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কিছুটা কমেছে হালকা, দেখুন 4.4% ছিল আনএমপ্লয়মেন্ট রেট, অ্যান্ড সেটা এসেছে 4.3%। সো এটা হালকা কিছুটা মার্কেটকে উপরের দিকে নেওয়ার জন্য সাহায্য করেছে। অ্যান্ড আমাদের 19 তারিখে রয়েছে এফওএমসি মিটিং মিনিটস ইম্পর্টেন্ট, জবলেস ক্লেম রয়েছে ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের যদি 20 তারিখের কথা যদি দেখুন, অনেক বড় একটা নিউজ রয়েছে, অ্যাডভান্স জিডিপি কোয়ার্টারলি ডাটা আমরা কিন্তু হাতে পাবো। এক্সপেকটেশন খুব বেশি ভালো নয়, আমাদের প্রিভিয়াসলি ছিল 4.4%, ফরকাস্ট করা হচ্ছে 2.8%। এই যে 2.8% আমাদের এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু মার্কেট মুভমেন্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। তো জিডিপি খারাপ আসলে সেটা কিন্তু মার্কেটের জন্য খুব বেশি ভালো নয়, ঠিক আছে। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আরও আসলে নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শর্টার টাইম ফ্রেমে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তো মার্কেটে আমরা এই যে পাম্পটা এসেছে সিপিআই ডাটার কারণে আমাদের এই মুভমেন্টটা এসেছে, পুরোপুরি একটা ফেক মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আমাদের টেকনিক্যাল বলছে অন্য কথা। এখানে আমরা একটা ব্রেকআউট পেয়েছি, ইন্টারনালি ডাউন ট্রেন্ডে ছিল, এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি 1 ঘন্টার টাইম ফ্রেমে, দেন হয়তো বা কিছুটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কত দূর পর্যন্ত এই জিনিসটা আমাদের জানতে হবে। আমাদের একটা হায়ার টাইম ফ্রেমে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন পর্যন্তই কিন্তু আমাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। কত দূর পর্যন্ত? ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ডাউন ট্রেন্ডে রয়েছে, হয়তো বা এখান থেকে বেয়ারিশ রিটেস্ট করে হয়তোবা আমাদের এই যে উপরে লিকুইডিটি রয়েছে 71,000-72,000-এর উপরে কিছুটা লিকুইডিটি রয়েছে। অ্যান্ড সবচাইতে বড় যে লিকুইডিটিটা আমাদের রয়েছে ফিবোনাকি ডেইলি টাইম ফ্রেমের 0.382, যেটা থাকবে অলমোস্ট $74,000 আশেপাশে। অর্থাৎ মার্কেট যদি শর্ট টার্মের ক্ষেত্রে পাম্প হতে পারে, ওই লেভেল পর্যন্তই হতে পারে, দেন কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি ড্রপ করার চান্স সবচাইতে বেশি থাকবে। তো সবচাইতে বেশি ড্রপ করার চান্স থাকলেও সবার আগে, আমরা ওটা তো ডেইলিতে দেখলাম, তো সবার আগে যদি ড্রপ করে সেক্ষেত্রে তো শর্টার টাইম ফ্রেমে ড্রপ হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে 1 ঘন্টার টাইম ফ্রেমে নজর রাখবো। যদি এখান থেকে কারেকশন নিয়ে উপরের দিকে যায়, ব্রেকআপ স্ট্রাকচার দেয়, যদি ব্রেকআপ স্ট্রাকচার দেয়, দেখো আমরা দেখবো কখন আমরা শর্টার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছি। তো আমাদের প্রথম আমরা সাইন কিন্তু পেয়ে যাব যে মার্কেট ড্রপ করবে, দেন আস্তে আস্তে কিন্তু মার্কেট ড্রপ করার চান্স থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। বেশ কিছু টোকেন আনলকিং ভিডিও লং হয়ে গেছে, আজকে দেখাবো না। তারপরও WCT কয়েন, স্টেকনেট, সেই কয়েন, আরবিট্রাম, স্টার, আমাদের স্টার নন স্টার, রোজ কয়েন, আমাদের BMT কয়েন, হুক কয়েন, এই সমস্ত কয়েনগুলো আনলকিং আছে, সাবধানে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।